বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি এই করোনার মহামারীর সময়ে তোমরা সকলেই নিজ নিজ বাসায় অবস্থান করে স্বাস্থ্যবিধি মেনে আমাদের এই অনলাইন ক্লাসগুলো উপভোগ করছো এবং আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ আবু রাইহান, আরচা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, বদলগাছি, নওগাঁ। প্রিয় শিক্ষার্থী, কিছুক্ষণ আগে আমি ক্লাসটি নেওয়া শুরু করেছিলাম, কিন্তু কিছু ইলেকট্রিক ত্রুটির কারণে ক্লাসটি বিঘ্ন ঘটায় আমি ক্লাসটি পুনরায় আবার নিচ্ছি। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় শক্তির ব্যবহার নিয়ে। গত ক্লাসে আমি শক্তির ব্যবহার সম্পর্কে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম, ঠিক তার পরের অংশ থেকে আজকে আমি আলোচনা করব। প্রথমে আসি, গত ক্লাসের শেষ অংশটুকু শুধু একটু বলবো। সেটি আলোচনা করেছিলাম শক্তির সংরক্ষণশীলতা। আসলে শক্তির সংরক্ষণশীলতা কি তোমরা সকলে জানো। এক কথায় পৃথিবীতে শক্তির কি নেই, কোনো ক্ষয় নেই। অর্থাৎ পৃথিবী সৃষ্টির শুরুতে যে পরিমাণ শক্তি ছিল, আজও ঠিক একই পরিমাণ শক্তি কি আছে, বিদ্যমান আছে। শুধু শক্তি তার রূপটা কি করছে, পরিবর্তন করছে। অর্থাৎ শক্তি এক রূপ থেকে অন্য রূপে শুধুমাত্র পরিবর্তন হয়। এই শক্তির সৃষ্টি বা কোনো ধ্বংস নেই। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে শক্তির উৎস নিয়ে। শক্তির উৎস, শক্তির উৎস। আসলে উৎস শব্দের অর্থ সম্পর্কে তোমরা সকলে জানো, যেখান থেকে উৎপত্তি হয়। অর্থাৎ শক্তি কোথায় থেকে উৎপত্তি হয় আমরা সকলেই জানি যে শক্তি কোথায় থেকে উৎপত্তি হয়। সেটা হচ্ছে যেমন সেটা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। তাহলে আজকে আমরা যাবো এই শক্তির উৎসর মধ্যে দুইটি অংশ আছে। একটা হচ্ছে নবায়নযোগ্য শক্তির উৎস, আরেকটা হচ্ছে কি অনবায়নযোগ্য শক্তির উৎস। তাহলে এক নাম্বার হচ্ছে নবায়ন, নবায়নযোগ্য, নবায়নযোগ্য। আর একটা হচ্ছে অনবায়নযোগ্য। একটা হচ্ছে নবায়নযোগ্য আর একটা হচ্ছে অনবায়নযোগ্য। তাহলে এই দুটার মধ্যে প্রথম হচ্ছে নবায়নযোগ্য। নবায়নযোগ্য শক্তি বা এই নবায়নযোগ্য শক্তি কাকে বলা হয়ে থাকে? তাহলে বলা হচ্ছে যে উৎস হতে শক্তিটি বারবার ব্যবহার করা যায়, বারবার ব্যবহার করা যায়, সেটাকে বলা হচ্ছে কি নবায়নযোগ্য। অর্থাৎ বলি দেখো, যে যখন তোমার একটা জিনিস নষ্ট হয়ে যায়, সেটাকে যখন পুনরায় ব্যবহার করার জন্য যে পদ্ধতিগুলো নেওয়া হয় সেটাকে বলা হয় কি নবায়ন করে নেওয়া। ঠিক একইভাবে আমাদের দৈনন্দিন জীবনে কাজকর্ম করার পরে যে সকল শক্তি অবশিষ্ট থাকে সেটাকে কাজে লাগিয়ে পুনরায় যখন আবার একটি শক্তি উৎপন্ন করা হয় তাকে বলা হচ্ছে কি নবায়নযোগ্য শক্তি। তাহলে আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো নবায়নযোগ্য শক্তিটা কি। এবার আমরা এটার বিস্তারিত আলোচনা করব। তাহলে এই নবায়নযোগ্য শক্তির উৎসে প্রথমে বলা হচ্ছে কি বায়ু গ্যাস। তাহলে দেখো, প্রথমে আলোচনা করব এই নবায়নযোগ্যের মধ্যে হচ্ছে বায়ু গ্যাস, বায়ু গ্যাস। আসলে বায়ু গ্যাস শব্দের অর্থটা কি? বলা হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে দেখা যায় যে আমরা অনেকে গরু পালন করি, অনেকে ছাগল পালন করি, হাঁস মুরগি এগুলো পালন করি। তাহলে এই গরু, মুরগি, হাঁস বা তোমাদের মুরগি, এদের যে বিষ্ঠা, এই বিষ্ঠাগুলোকে যখন আমরা কি করি, পচাই, এখান থেকে যখন আমরা যে গ্যাসটা উৎপন্ন করি সেটাকে বলা হচ্ছে কি বায়ু গ্যাস বলা হচ্ছে। তাহলে এই বায়ু গ্যাসটাকে বলা হচ্ছে কি একটি নবায়নযোগ্য শক্তি।
কেন বলা হচ্ছে? কারণ এই বায়ু গ্যাসটাকে কাজে লাগায়ে আমরা কি করি, রান্না করতে পারি, আবার আমরা বিদ্যুৎ জ্বালাতে পারি, ফ্যান ঘোরাতে পারি। এগুলো হচ্ছে কি আমাদের এই নবায়নযোগ্য শক্তির কি একটি হলো উৎস। তাহলে প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো এই বায়ু গ্যাসের পরে আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে বায়ু প্রবাহ। যেটা আলোচনা সেটা হচ্ছে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ আসলে বায়ু প্রবাহটাকেও বলা হচ্ছে কি নবায়নযোগ্য শক্তির একটি উৎস। তাহলে এই বায়ু প্রবাহটাকে কিভাবে কাজে লাগায়ে শক্তি পাওয়া যায়? আজ থেকে অনেক বছর আগে যদি আমরা আদিম যুগের কথা বলি, তখন মানুষ কি করত, এই বায়ু প্রবাহটাকে কাজে লাগায়ে চাকা ঘোরাতো এবং সেই চাকা দিয়ে তারা কি করত, গভীর কূপ থেকে পানি উত্তোলন করত এবং তার পরবর্তীতে এই বায়ু প্রবাহের সাহায্যে চাকা ঘোরায় কি করা হতো, এই যে বড় বড় যে গাছের যে কাঠগুলো আছে এই কাঠগুলোকে কি হতো, ফাড়া হতো, অর্থাৎ এটাকে চিরে ফেলানো হতো এই বায়ু প্রবাহটাকে কাজে লাগায়। এবং এর পরবর্তীতে এই বায়ু প্রবাহটাকে কাজে লাগায় বর্তমানে পৃথিবীতে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। অর্থাৎ বায়ু প্রবাহ যেটা হয় তার বিপরীত দিকে একটি টারবাইন বা চাকা রাখা হয়, সেটাকে বাতাসের প্রবাহে ওই বড় চাকাটা কি হয়, যখন ঘোরে তার ফলে কি হচ্ছে, অন্য একটা ইঞ্জিনকে কি করা হয়, চালানো হয়। তাহলে এখানে কিন্তু আমার কোনো কি খরচ হচ্ছে না, জ্বালানি খরচ হচ্ছে না, শুধু বায়ু প্রবাহটাকে কি করছি আমি কাজে লাগায় বিদ্যুৎ উৎপন্ন করছি। এই কারণে বলা হচ্ছে এই বায়ু প্রবাহটাকে কি বলা হচ্ছে, নবায়নযোগ্য শক্তি বলা হচ্ছে। তাহলে এবার আমরা আলোচনা করব পানির জোয়ার ভাটা নিয়ে। পানির জোয়ার ভাটা নিয়ে। তাহলে দেখো পানির জোয়ার ভাটা এটাকে বলা হচ্ছে কি একটি নবায়নযোগ্য, অর্থাৎ এটাকে বারবার কি করা যায়, ব্যবহার করা যায়। কিভাবে দেখো, যদি পানির জোয়ার ভাটাটা কেন হয় তোমরা সকলেই জানো, সেটি হচ্ছে এই চাঁদের আকর্ষণের কারণে এই পৃথিবীতে কি হয়, জোয়ার ভাটা হয়। এই জোয়ার ভাটাটা কোথায় হয়, সাধারণত হচ্ছে কি সাগরে। যখন এই সাগরে জোয়ার ভাটা হয় তখন এই জোয়ার ভাটাটাকে কাজে লাগায় বিদ্যুৎ উৎপন্ন করা হয় থাকে। যখন জোয়ারের পানি নদী থেকে উপরে উঠে চলে আসে তখন এটাকে কি করা হয়, একটি বাঁধ দিয়ে বন্ধ করে দিয়ে পরবর্তীতে ভাটার সময় যে পানিটা নেমে যায় তখন এটার সাহায্যে কি করা হয়, চাকা ঘুরায় বিদ্যুৎ উৎপন্ন করা হয়ে থাকে। তাহলে এই যে জোয়ার ভাটা এটার কখনো শেষ নেই, এটা পৃথিবীর শুরু থেকে চলছে এবং কি কিয়ামত পর্যন্ত এটা চলবে। আর এই পানি প্রবাহ অর্থাৎ জোয়ার ভাটাটাকে কাজে লাগায় কি করা হচ্ছে, বিভিন্ন ধরনের শক্তি উৎপন্ন করা হচ্ছে, বিশেষ করে কি বিদ্যুৎ শক্তি। এই কারণে এই জোয়ার ভাটাটাকে বলা হচ্ছে কি একটি নবায়নযোগ্য শক্তি। বাংলাদেশেও কোথায়, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র, যেখানে এই জোয়ার ভাটাটাকে কাজে লাগায় কি করা হয়েছে, বিদ্যুৎ উৎপন্ন করা হয়েছে। তাহলে এটাকেও বলা হচ্ছে কি একটি নবায়নযোগ্য শক্তি। এবং এরপরে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমরা সৌরশক্তি নিয়ে। সৌর শক্তি নিয়ে। তাহলে সৌরশক্তিটা কি তোমরা সকলেই জানো, আমি গত ক্লাসে আলোচনা করেছি। সৌরশক্তি বলা হচ্ছে যে এই পৃথিবীতে যা কিছু আছে সেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই সূর্য থেকে পেয়ে থাকি। যত শক্তি আছে সবকিছু আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কি করে থাকি, এই সূর্য থেকেই পেয়ে থাকি। এবং এই সূর্য পৃথিবীর শুরু থেকে এবং কিয়ামত পর্যন্ত সূর্য উঠবে এবং আমাদের এই কি থাকবে, সূর্যটা থাকবে। আর এই সূর্যটাকে কাজে লাগাই বিভিন্ন ধরনের শক্তি উৎপন্ন করা হয়ে থাকে, যেমন রান্না করা হয়ে থাকে, আবার এখান থেকে কি করা হচ্ছে, বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে এই সৌরশক্তিটাকে কাজে লাগায়। তোমরা একটা পরীক্ষা করতে পারো, একটা আতসী কাঁচ নিয়ে সূর্যের উপর ধরবে, নিচে যদি কিছু মানে শুকনো যদি কি রাখো, এই গাছের পাতা রাখো, তাহলে লক্ষ্য করবে যে এই আতসী কাঁচের উপরে সূর্যের তাপ পড়ার ফলে কিছুক্ষণ রাখার পরে দেখবে যে তোমার এই কি হচ্ছে, শুকনো যে গাছের পাতাগুলোতে আগুন লেগে গেছে। তাহলে দেখো এই সূর্যকে কাজে লাগায় আমরা কি করতে পারছি, বিভিন্ন ধরনের কাজ করতে পারছি। তাহলে এই সূর্যটাকে যেহেতু আমরা বারবার ব্যবহার করতে পারছি, এই কারণে এটাকে বলা হচ্ছে কি একটি নবায়নযোগ্য শক্তি। তাহলে এবারে দেখো নবায়নযোগ্য যে শক্তিটা ব্যবহার করছি এই সুবিধাটা কি আলোচনা করবো। দেখো নবায়নযোগ্য শক্তির
সুবিধা। নবায়নযোগ্য শক্তির সুবিধা আলোচনা করব। তাহলে এই নবায়নযোগ্য শক্তির সুবিধাটা কি? দেখো, প্রথমে বলছি এই নবায়নযোগ্য শক্তির সুবিধাতে আমাদের এখানে কোনো জ্বালানি খরচ হয় না, অর্থাৎ এখান থেকে আমার কোনো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় না। আর যেহেতু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় না, সেহেতু এই পৃথিবী বৈশ্বিক উষ্ণতাও বৃদ্ধি পাবে না। এটি হচ্ছে এর প্রধান সুবিধা। এরপরে আমরা বলতে পারি আরও একটি সুবিধা, সেটি হচ্ছে যে এই বায়ু প্রবাহ অথবা আমরা যেটা আলোচনা করলাম কি বায়ু গ্যাস, এখান থেকে যদি আমরা বায়ু গ্যাসের কথা বলি, তাহলে এই বায়ু গ্যাস থেকে আমরা যে উৎকৃষ্টটা পাই, সেটা কিন্তু আমরা জমির উত্তম সার হিসাবেও কি করতে পারি, ব্যবহার করতে পারি। ফলে আমার মাটির কি উর্বরতা বৃদ্ধি পাবে। এটাও কি আমার এই নবায়নযোগ্য শক্তির একটি কি সুবিধা। আর আরও একটি সুবিধা যদি বলি আমরা, যেহেতু এই যে সূর্য, এটার কোনো শেষ নেই, তাই না? কিছুক্ষণ আগে বলেছি, এটাও কি একটা কি আমাদের হচ্ছে সুবিধা। আবার এই নবায়নযোগ্য শক্তির কিছু অসুবিধাও আছে বা সীমাবদ্ধতা আছে। নবায়নযোগ্য শক্তির সীমাবদ্ধতা, সীমাবদ্ধতাও আছে। আসলে সীমাবদ্ধতা কি? কিছু লিমিটেশন। অর্থাৎ আমরা যে কথা বললাম বায়ু প্রবাহ, বায়ু কিন্তু সবসময় থাকে না। থাকে কি? থাকে না। দিনের একটা নির্দিষ্ট সময় বায়ু প্রবাহ হয়। আবার দেখা গেল যে মানে যখন তোমার হলো এই বৈশাখী মাসে এ সময় বায়ু প্রবাহটা বেশি থাকে এবং পরবর্তীতে বায়ু প্রবাহ আস্তে আস্তে কি কমে যায়। তাহলে এই বায়ু প্রবাহ কি হয়, কম বেশি হওয়ার কারণে আমাদের শক্তি উৎপাদনে কি হয়, একটু কম বেশি হতে পারে। তাহলে এটা কি একটা সীমাবদ্ধতা। আবার দেখো, বিশেষ করে বর্ষা মৌসুমে সূর্যর তাপ খুব কম থাকে, যে কারণে দেখা যায় যে ওই সময় ওই পরিমাণ শক্তি কিন্তু আমরা উৎপন্ন করতে পারি না। আবার এখানে চন্দ্র সূর্যের কথাটা যদি বলি, হ্যাঁ, এখানে কোনো আবার সীমাবদ্ধতা এটা চলে, কিন্তু বিশেষ করে সৌরশক্তি এবং বায়ু প্রবাহ এই দুটার মধ্যে কি হয়ে যায়, একটু সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়। এবারে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ও নবায়নযোগ্য শক্তি নিয়ে। ও নবায়নযোগ্য শক্তি, ও নবায়নযোগ্য শক্তি। আসলে অনবায়নযোগ্য শক্তিটা কি তোমরা সকলে জানো। তাহলে যেটা কি করা যায় না, পুনরায় আবার ব্যবহার করা যায় না, সেটাকে বলা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। যেমন দেখো, আমরা প্রাকৃতিক গ্যাসটাকে ব্যবহার করে রান্না করি, কিন্তু আমরা কি পুনরায় রান্না করার পরে ওই প্রাকৃতিক গ্যাসটাকে কি পুনরুদ্ধার করতে পারি? না শিক্ষার্থী, কখনোই নয়। তাহলে এটাকে বলা হচ্ছে কি অনবায়নযোগ্য শক্তি। অথবা পেট্রোল, কেরোসিন, ডিজেল, অকটেন, এগুলো কিন্তু আমরা ব্যবহার করার পরে পুনরায় কিন্তু কি করতে পারি না, আবার ফেরত পাই না। তাহলে এই যে শক্তিগুলো একবার ব্যবহার করার পরে শেষ হয়ে যাচ্ছে, তাকে বলা হচ্ছে কি অনবায়নযোগ্য শক্তি। তাহলে এই অনবায়নযোগ্য শক্তির সুবিধাটা কি? তাহলে বলা হচ্ছে এই অনবায়নযোগ্য শক্তির প্রথম সুবিধা হচ্ছে এটি দামে একটু সস্তা। এটি দামে একটু সস্তা, যে কারণে এটা কি করা যায়, ব্যবহার করাটা বেশি করে থাকি আমরা। এবারে আসি আমরা এই অনবায়নযোগ্য শক্তিরও কিছু কি আছে, সীমাবদ্ধতা আছে। কিরকম সীমাবদ্ধতা দেখো, কারণ আমাদের কিন্তু প্রাকৃতিক গ্যাস বা পেট্রোলিয়াম যদি বলি, এগুলো কিন্তু আমাদের কি পৃথিবীতে পর্যাপ্ত পরিমাণে কি মজুদ নেই। তাহলে কোনো না কোনো একটি সময় কিন্তু এগুলো কি হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, অর্থাৎ শেষ হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই যদি এই অনবায়নযোগ্য শক্তিটা যদি শেষ হয়ে যায়, তাহলে অদূর ভবিষ্যতে আমরা কি আর এর ধরনের কোনো শক্তি পাবো? কখনোই নয়। তাহলে এটি হচ্ছে কি অনবায়নযোগ্য শক্তির একটি কি সবচেয়ে কি যেটা বলা হচ্ছে কি একটি সীমাবদ্ধতা। এবারে আসি আমরা শক্তির ব্যবহার ও সংকট নিয়ে আলোচনা করি। আমরা দেখো আলোচনা করব শক্তির ব্যবহার ও সংকট। শক্তির ব্যবহার ও সংকট। আসলে শক্তির ব্যবহার ও সংকট কেন বলা হচ্ছে, কারণ কিছুক্ষণ আগে বললাম আমরা যে শক্তিগুলো ব্যবহার করছি, এই পেট্রোল, গ্যাস, তাই না, তারপর কি তোমার এই যে অকটেন, এই যেগুলো কি শক্তির ব্যবহার পৃথিবী যত বড় হচ্ছে, তাই না, মানুষ তত বৃদ্ধি পাচ্ছে,
এর সাথে সাথে কি হচ্ছে, আমাদের শক্তির চাহিদাও কি দিন দিন বেড়ে যাচ্ছে। তাহলে যত শক্তির চাহিদা বাড়ছে পৃথিবীতে, শক্তির তত কি হয়ে যাচ্ছে, সংকট দেখা দিচ্ছে। যখন আমি একটা কাজ করতে যাচ্ছি, হঠাৎ করে যদি কাজটা কি হয়ে যায়, কোনো কারণে গ্যাস প্রবাহের কারণে যদি বন্ধ হয়ে যায় বা বিদ্যুৎ প্রবাহের কারণে যদি বন্ধ হয়ে যায়, তাহলে এখানে আমি যে শক্তিটা ব্যয় করতেছিলাম সে শক্তিটা কি হয়ে গেল, আবার পুনরায় ব্যবহার করতে, তাহলে এখানে আমার শক্তির কি হয়ে যায়, সংকট হয়ে যাচ্ছে। তাহলে এই জন্য বলা হচ্ছে কি যে শক্তির ব্যবহার এবং এই হলো সংকট সম্পর্কে জানতে হবে। এবার আলোচনা আসি, শক্তির বিকল্প উৎস আমাদের খুঁজতে হবে। শক্তির বিকল্প উৎস আমাদের খুঁজতে হবে। আসলে শক্তি বিকল্প উৎস যেটা আমরা প্রথমে আলোচনা করছি, যেটাকে বলা হচ্ছে কি নবায়নযোগ্য শক্তি। অর্থাৎ নবায়নযোগ্য শক্তিটাকে আমাদের আস্তে আস্তে পরিহার করে আমাদের নবায়নযোগ্য শক্তিতে আমাদের কি করতে হবে, আসতে হবে। এটাকে বলা হচ্ছে কি শক্তির বিকল্প কি একটি হলো উৎস। আর এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের জীবনে শক্তির যেটা কি ব্যবহার, বা আমরা দৈনন্দিন জীবনে যে শক্তিটা ব্যবহার করছি, অবশ্যই এই শক্তিতে আমরা এই নবায়নযোগ্য যে শক্তিটা ব্যবহার করার চেষ্টা করব। কারণ অনবায়নযোগ্য শক্তি দিন দিন আমাদের ফুরিয়ে যাচ্ছে। পৃথিবীতে কিন্তু এই গ্যাস, পেট্রোলিয়াম এগুলো কিন্তু দিন দিন ফুরিয়ে যাচ্ছে। যদি একসময় এগুলো নিঃশেষ হয়ে যায় তাহলে কিন্তু আমরা এগুলো কিন্তু আর ব্যবহার করতে পারবো না। তখন আমাদের অবশ্যই কি করতে হবে, নবায়নযোগ্য শক্তির দিকেই ধাবিত হতে হবে। আর আমাদের বাংলাদেশে যেহেতু গ্যাস আছে, কিন্তু আমরা বেশিরভাগ সময় কারণে এই গ্যাসগুলো কিন্তু আমরা কি করি, নষ্ট করি। তাহলে এই গ্যাসগুলো ব্যবহারে আমাদের কি করতে হবে, অবশ্যই সচেতন হবে। যখন প্রয়োজন তখনই আমরা শুধু কি করব, এগুলো ব্যবহার করব। যেমন আমাদের বিদ্যুৎ, এটাও কিন্তু এই গ্যাস দ্বারা কিন্তু কি করা, উৎপন্ন করা হয়। তাহলে যখন আমাদের বসত বাড়িতে প্রয়োজন হবে তখন আমরা কি বিদ্যুৎ ব্যবহার করব, অন্য সময় সুইচটা কি রাখবো, অবশ্যই বন্ধ রাখার চেষ্টা করব। তাহলে আমাদের এই শক্তির অপচয় কিছুটা কম হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম অবশ্যই বাসাতে তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখবা, এবং স্কুল খোলার পরে আমি তোমাদের খাতাটু আবারও দেখব যে বিষয়গুলো আজকে আমি বোর্ডে লিখলাম তোমরা খাতায় নোট করেছো কিনা। আশা করি তোমরা সকলেই এগুলো নোট করে নেবা। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের অনলাইন ক্লাস আমি এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।